তোমাদের সবার মাঝখানে আমার কথা বলাটা হয়তো উচিত হবে না, কিন্তু না বলেও আমি থাকতে পারছি না। এই বৌদি না ওই জুনের ওপর একটু বেশিই গলে গেছে। ও বৌদি, আর যাই করো ওই জুনকে যেন বাড়িটা লিখে দিও না। আচ্ছা মিঠুদি, সবাই তো এখানে অনেকক্ষণ বসে আছে, তুমি খাবার দাবারের কোনো ব্যবস্থা করেছো? হ্যাঁ আমি জানি বৌদি, আমার জায়গাটা ওই রান্নাঘরে। আসলে আমি তো বাড়ির কাজের লোক, কিন্তু কি জানো তো বৌদি, অনেক দিন হলো তো তোমাদের বাড়িতে আছি, এই কেন জানি না তোমাদের সবাইকে নিজের লোক মনে করি, তাই চুপ করে থাকতে পারলাম না, কথাটা বলে ফেললাম। তোমরা যা ভালো বুঝবে তাই করবে। তোমাকে তো কোনো কথাই বলা যাবে না দেখছি। আচ্ছা তোমাকে কি একবারও বলা হয়েছে যে তুমি বাইরের লোক, আমাদের নিজেদের লোক নও? তাই যদি না ভাবতে তাহলে এই সময় তুমি রান্নাঘরের কথাটা বলতে না বৌদি। আমার আর কি, তোমরা যা ভালো বুঝবে তাই করবে, আমি আর কিচ্ছু বলবো না। উনি অভিমান করে চলে গেলেন কিন্তু। আরে মিঠুদি ওরকমই, আমি গিয়ে ঠিক ম্যানেজ করে নেবো, আপনি ভাববেন না। আজকে তো ডিঙ্কার বিয়ের ব্যাপারে কোনো আলোচনা করাই হলো না, তবে একটা গুড নিউজ, জুন গুহ সুস্থ হয়ে উঠেছেন। হ্যাঁ, এবার যদি আমার অ্যারেঞ্জ করা চাকরিটা উনি করেন তাহলে অন্তত নিরাপত্তাহীনতায় ভুগবেন না। ওই গাড়ি নেই, বাড়ি নেই, এটা নেই, সেটা নেই, এসব নিয়ে কোনো রকম কোনো অভিযোগ জানাবেন না। তবে তোমাকে একটা কথা বলি শ্রীময়ী, তোমাকে আমি অতীতে অনেকগুলো কথা বলেছি, আর কয়েকটা তুমি শুনেছো, কয়েকটা তুমি শোনোনি। খেয়াল করে দেখো যে কথাগুলো শোনোনি, পরে কিন্তু তুমি বিপদে পড়েছিলে। আজ তোমাকে এতবার করে বললাম, আবার একবার বলছি, জীবনে খুব বড় ভুল করবে যদি বাড়িটা তুমি জুন গুহকে লিখে দাও। এত ভালো হওয়াটাও কিন্তু ভালো নয় শ্রীময়ী। আমি তো বারবার করে বলছি যে আমি ডিঙ্কার বাবাকেই বাড়িটা লিখে দিতে চাই, ওই তো আসল উত্তরাধিকারী এই বাড়ির। আর ডিঙ্কার বাবাকে আমি যতটুকুনি চিনি, ও কাউকে ফেলে দেবে না। দায়িত্ব নেবার ব্যাপারে ওর বাবা এক নম্বর, আমি জানি ওর মাকেও ফেলে দেবে না। আর তাছাড়া আমরাও তো একটু একটু করে একটা বাড়ি একদিন বানাতে পারবো, কি রে ডিঙ্কা, পারবো না? নিশ্চয়ই পারবে। তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ, যেভাবে তোমার কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, নিকট ভবিষ্যতে তুমি নিশ্চয়ই একটা বাড়ি করতে পারবে। তবে আজ যেটা বলছি সেটা দয়া করে শোনো, তোমারই ভালো হবে। বাবা, আর তো মাঝখানে একটা দিন, রোববার তো আশীর্বাদ, তার মধ্যে তো জুন গুহ সুস্থ হয়ে উঠবে। বৌদি, তুমি নিশ্চয়ই জুন গুহকে ইনভাইট করেছো? আমি বুঝতে পারছি না ওপলদা, কি বলছো তোমরা? বাড়ি শুদ্ধ সবাই একটা অনুষ্ঠানে থাকবে আর ও থাকবে না, এটা কি হয়? এটা কি একটা মানুষের কাজ? হ্যাঁ, কিন্তু আবার যদি কোনো প্রশ্ন ওঠে কিয়াদের বাড়ি থেকে, কিয়ার সেই মামা যদি আবার প্রশ্ন বিচিত্রা খুলে বসে, তখন তুমি কি বলবে? না রোহিত আঙ্কেল, প্রশ্ন হয়তো উঠবে না, তবে তোমরা ঠিকই বলেছ। ওই মহিলাকে বলার কোনো প্রয়োজন নেই মা। অনুষ্ঠান তো দোতলায় হবে, যা কিছু আয়োজন করা হবে খাবার তুমি পৌঁছে দিও, তাহলেই তো হবে। আচ্ছা ডিঙ্কা, আমি কি করবো বলতো? ও যদি নিচে থেকে উপরে উঠে আসে, আমি কি বলবো? এখানে এসো না, এখান থেকে যাও, চলে যাও। এটা কখনো হয়? ও যদি নিজের থেকে না আসে সেটা আলাদা কথা, আর এসবের জন্য যদি পাপাও আবার আশীর্বাদের অনুষ্ঠানে না থাকে, সেটাও তো আবার অন্যরকম একটা ব্যাপার হবে, ওরা ব্যাপারটাকে ভালোভাবে নেবে না। আচ্ছা তোর আশীর্বাদে তোর বাবা যদি না আসে, তোর খারাপ লাগবে না? তুই বল। আমাদের জীবনটা তো কমপ্লিকেটেড হয়ে গেল কেন মা? কিচ্ছু কমপ্লিকেটেড হয়নি দাদু ভাই। শোনো বৌমা, তুমি যখন বলবে একটু ভদ্রভাবেই বলো। দেখো, বুয়া যদি আসতে চায়, না হলে তো বুয়ার আসা হবে না। আর ওই মহিলার যদি কোনো কাণ্ড জ্ঞান থাকে, সে যা করবে তাই করবে, আমরা আর কি বলবো বলো? না, এই ব্যাপারে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি মেসমশাই, ভদ্রমহিলার কিন্তু কোনো কাণ্ডজ্ঞান বা বিবেচনা বোধ নেই, 100%। উপর
আজ আমি উঠবো। হ্যাঁ, না না, আমি উঠবো। আরে চলে যাচ্ছেন যে? আমি মিঠু থেকে কিছু খাবার বানাতে বললাম তো। না না, আজ আর খাবো না। একদম আশীর্বাদের দিনে এসে কবজি ডুবিয়ে চর্ব চস্য লেজ্জ পেয়েও খেয়ে পেটটাকে জয় ঢাকের মতো করে বাড়ি যাবো। হ্যাঁ, আজকে আসি, রিঙ্কা আসি। মেসমশাই এলাম। বাবা আমি শোনো। আসি। ফ্ল্যাটটা কেমন লাগলো শ্রীময়ী? খুব সুন্দর ফ্ল্যাট, তবে অনেকদিন বন্ধ পড়ে আছে তো একটু ধুলোবালি পড়ে গেছে, পরিষ্কার করে নিতে হবে। তবে রোহিতদা, আমরা তো আমাদের কোনো আসবাবপত্র কিচ্ছু আনতে পারবো না। দেখো, আমার ফ্ল্যাটে তো ফুললি ফার্নিশ ফ্ল্যাট, সব ফার্নিচারই আছে। তুমি যদি তোমাদের আসবাবপত্রগুলো আনো তাহলে আমারগুলো কোথায় রাখবো? না, আমি সেটা বলিনি। ঠিক আছে, সব ছেড়েই যখন আসবো তখন ওগুলো আর এনে লাভ কি, কিছুটা না রাখাই ভালো। আমি কি ভাবছি জানো শ্রীময়ী, বেশ মজার কথা কিন্তু। দেখো, লন্ডনে আমি তোমার কথা ভেবে একটা বাড়ি বানিয়েছিলাম। তখন কিন্তু আমি জানতাম না যে তোমার সাথে আমার দেখা হবে কিনা, আমার সেই লন্ডনের বাড়িতে তোমার যাওয়া হবে কিনা। কিন্তু বিধাতার কি মার দেখো, তিনি কিন্তু সব কথা শুনেছিলেন। এবার লন্ডনের বাড়িতে হয়তো তোমার এখনো পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু আমার কলকাতার বাড়িতে তুমি থাকছো। আর এই বিষয়টা যে আমার কাছে কত বড় শান্তির কথা সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এসো। আজ আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো রোহিতদা। সংসারের চাপে নানান ঝামেলা আর সব দায়িত্ব পালন করতে করতে কখনো কথাটা আপনাকে জিজ্ঞেস করা হয়নি। অবশ্যই জিজ্ঞেস করবে, তোমাকে তো আমি সব কথা বলি শ্রীময়ী, কোনো কথাই লুকাই না। যদি উত্তর জানা থাকে তো নিশ্চয়ই বলবো। আচ্ছা, আমি তো একটা সাধারণ মেয়ে, আমার মতন হাজার হাজার সাধারণ মেয়ে পৃথিবীতে আছে। বলা যেতে পারে বেশিরভাগ মেয়েই আমার মতন সাধারণ। একটা কথা জানতে ইচ্ছে করে যে আমার মতন একটা সাধারণ আটপৌড়ে মেয়েকে কেন আপনি কি? মানে কেন আপনি আলাদা করে নজর করলেন? নজর মানে আলাদা করে কেন ভালোবাসলেন বলতে তোমার ঠেকলো, তাই না? অ্যান্ড হিয়ারেন লাইজ ইয়োর আনসার। তোমার মধ্যে শ্রীময়ী এখনো একটি কিশোরী বাস করে যে প্রেম ভালোবাসার কথা শুনতে বা বলতে লজ্জা পায়। তুমি পবিত্র, তুমি মধুর, তোমার মধ্যে একটা অপ্রতিরোধ্য টান আছে। অবশ্য সেই টান মানুষকে ভাসিয়ে নিয়ে যায় না, মানুষকে থিতু করে। নাও কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, কেন আমি তোমাকে ভালোবাসলাম? দেখো, সেটা বুঝিয়ে বলা খুব খুব ডিফিকাল্ট। কারণ যদি বুঝিয়ে বলতে পারতাম সেটা হতো বিজ্ঞান, তার মধ্যে থাকতো অঙ্ক, থাকতো হিসেব নিকেশ, ইজ ইকুয়াল টু। সেটা আমি পারবো না। তোমাকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে, কিন্তু না ভালোবাসার কারণগুলো খুব জোরালো। যেরকম ধরো, তুমি বিবাহিতা, তোমার সন্তান সন্ততি আছে, তুমি তোমার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসো, ইত্যাদি প্রভৃতি। কিন্তু কেন তোমাকে ভালোবাসি সেটা আমি বুঝিয়ে বলতে পারবো না। বাসি, এসো। মাঝে মাঝে ভাবি, আপনি এত গুণী একজন মানুষ, আপনার জীবনে নিশ্চয়ই অনেক গুণী মহিলাও এসেছেন, মানে তাদের সংস্পর্শে আপনি এসেছেন। তাদের মধ্যে হ্যাঁ, কোট আনকোট গুণী মহিলা সংস্পর্শে এসেছি। তাদের মধ্যে তোমার কথায় অনেকে গুণী, সফল, সুন্দরী, অনেকেই আমার সাথে জোট বাঁধতে চেয়েছিল। কিন্তু মুশকিলটা কি জানো তো শ্রীময়ী, তারা তো কেউ আর শ্রীময়ী নয়। তুমি তো আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। তোমার স্মৃতিটা আমি মলিন হতে দিতে চাইনি।
আর আমার মনের মধ্যে তুমি শুধু আমার প্রথম ভালোবাসা হিসেবেই নেই, তুমি তো একটা প্যারামিটার, যে প্যারামিটারের সাথে অন্য কাউকে তুলনা করলে তারা তখন ফেল করে যায়। দেখো, তুমি বিশ্বাস করবে না একটা কথা বললে, এই যে বাইরে যেটা দেখছো সেটা কিন্তু খোলস।